প্রথমে পড়তে হবে হচ্ছে মস্তিষ্কের কয়টা অংশ? তিনটা। কয়টা? তিনটা। কি কি? অগ্র, মধ্য, পশ্চাৎ। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। এখন প্রত্যেকের অংশগুলো পড়তে হবে। দেখো প্রথমে অগ্রর প্রথম অংশের নাম কি? সেরেব্রাম। অগ্রের প্রথম অংশের নাম কি? সেরেব্রাম। সেরেব্রামের পরে কি আছে? সেরেব্রাম, তারপর থ্যালামাস। লিখে ফেলো, থ্যালামাস। তারপর কি? হাইপোথ্যালামাস। দ্রুত দেখো তাহলে, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। ওকে, ভালো কথা। মধ্য মস্তিষ্ক চারটা অংশ, আগে পশ্চাৎটা পড়ি। সেরেবেলাম, তারপর কি? পন্স, তারপর হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। সেরেবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। সেরেবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। ওকে, তোমাদের কি মন খারাপ? হ্যাঁ, সুসংবাদ শোনো নাকি দুঃসংবাদ? আগে দুঃসংবাদ শোনো নাকি? তোমরা যারা পড়াশোনা করো কিন্তু ঠিক মতো করো না, ইররেগুলার, পরীক্ষা ঠিক মতো দাও না, যেখানেই পড়ো না কেন, যে সাবজেক্টই পড়ো না কেন, তাদের জন্য কপালে দুর্ভোগ আছে। এবার যে এইচএসসি রেজাল্ট, এই রেজাল্ট আসলে খুব খারাপ রেজাল্ট। মনে করো আগে সবাই ভাবতো যে, কিন্তু রেজাল্ট এবছর খারাপ হইলেও ভালোরা কিন্তু ভালো করেছে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার ভালো কারা? তোমরা সবাই ভালো না। যখন তোমরা তোমাদের পড়াশোনা রেগুলার করো, মানে রেগুলারিটি যদি তুমি মেনটেন করতে পারো, রেগুলার থাকবা, তুমি তোমার নিয়মিত এক্সামগুলোতে অ্যাটেন্ড করবা, আর ক্লাসগুলো আসলে মনোযোগ দিয়ে করবা। যারা এটা করতে পারে তারা আসলে ভালো করবে সব সময়ের জন্যই। আগে কি হতো, মনে করো যে যারা মিডিয়াম ছিল, এখন প্রশ্ন হচ্ছে মিডিয়াম নামে কোনো স্টুডেন্ট কি আছে? মিডিয়াম নামে স্টুডেন্ট সবাই আসলে আমার কাছে ভালো, কিন্তু যারা মিডিয়াম পড়াশোনা করে তারা মিডিয়াম স্টুডেন্ট। ধরো তার সে হচ্ছে গুরুত্ব দেয় না, তার রেগুলারিটি মেনটেন করে না, ইররেগুলার স্টুডেন্ট, ইররেগুলার। তারপর ধরো যে কোনো এক্সাম ঠিক মতো দেয় না, ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করে না, ক্লাসে এসে গল্প করে। তো এরকম স্টুডেন্ট যারা ধরো মোটামুটি পড়াশোনা করে মিডিয়াম, আগে কি হতো, আর যারা হচ্ছে মিডিয়ামেতে আরও খারাপ, তাদেরকে আমরা কী বলবো? পচা। তো পচা স্টুডেন্ট, তো পচা স্টুডেন্টদের বৈশিষ্ট্য কি? তারা তো সবসময় পচা, সবই পচা। এখন দেখো মিডিয়াম স্টুডেন্ট যারা, যারা সব কিছু করার চেষ্টা করে, আগে কি হতো, ভালো স্টুডেন্টরা তো এ প্লাস পাইতোই, মিডিয়ামরাও কীভাবে তারা এ প্লাস পেয়ে যেত, 5-এর কাছাকাছি, বা ধরো যে 2টা সাবজেক্টে মিস, 3টায় মিস, এ প্লাস হয়ে গেছে, বিভিন্নভাবে হয়তো। কিন্তু এবছর যেটা হয়েছে, আর পচারা তো একটু উপরের দিকে ভালো রেজাল্ট করতো, মনে করো পচারা একটু মিডিয়াম রেজাল্ট করতো। এবার যেটা হয়েছে, পচারা মিডিয়াম না, তার থেকে আরও খারাপ করে, এমন খারাপ করে ফেলছে, ফেল করে ফেলছে। 50 জন ফেল 100 জনে, প্রতি 100 জনে 50 জন স্টুডেন্ট ফেল। মিডিয়াম যারা ছিল তারা মনে করতেছিল কি আগের মতো সব হবে। তো মিডিয়াম স্টুডেন্টরা কী করছে, তাদের যে মিডিয়াম রেজাল্ট করার কথা 3 to 4, তারা এটাই পাইছে। এভারেজ ধরো 4, যারা পড়াশোনা একটু করছে ওরা 4 পাইছে। কেমন 4? 4.1, 4.2, 3 এরকম, নট 4.89, 94 এরকম কিছু না, 4 পয়েন্টের কাছাকাছি এরকম, মানে 4.5-এর থেকেও কম পাইছে। আর যারা ভালো ছিল তারা ভালো করে এ প্লাস পেয়ে গেছে, জিপিএ 5 পেয়ে গেছে। এরা 5 পাইছে। আগে কি হতো, মিডিয়ামগুলোও সব 5 পেয়ে যেত, এবার আর সেটা হয়নি। ফলে জিপিএ 5ও কমছে, আর মিডিয়ামদের রেজাল্ট মিডিয়াম হয়েছে, আর পচাদের রেজাল্ট তো আরও পচা হয়ে গেছে। তো এইরকম ঘটনা হয়েছে। এখন তোমরা যদি আসলে, তোমাদের 26 ব্যাচ, তোমাদের এইচএসসি পরীক্ষার এখনও সময় আছে, সামনে টেস্ট পরীক্ষা, এই সময় যদি তোমরা সিরিয়াস না হও, যারা এখনও, নিজে তো জানো যে নিজে কী করতেছো, নিজের ফাঁকির কথা সবাই নিজে জানে, নিজে বুঝতে পারে, আরেকজন বুঝতে পারে না তুমি কতটুকু পড়তেছো, কতটুকু ফাঁকিবাজি করতেছো। তো এখন থেকে যারা মিডিয়ামের মধ্যে আসো, তাদেরকে চিন্তা করতে হবে, তাদেরকে সচেতন হতে হবে যে না, আমার পড়াশোনা আসলে সিরিয়াসলি করতে হবে, এখান থেকে আমাকে আপগ্রেড হইতেই হবে। এই 6 মাস যথেষ্ট সময়, তুমি নিজে সুন্দর করে শেষ করবা, কোয়েশ্চেন অ্যানালাইসিস করবা, পড়বা, বুঝবা, তোমার আসলে কাজটা হবে। কিন্তু যদি তুমি মিডিয়াম থেকে যাও, মিডিয়াম হয়ে কিন্তু এখন আর এ প্লাস পাওয়া যাচ্ছে না, লাস্ট ইয়ারে যায়নি, সামনের ইয়ারে যাবে না, নর্মাল যাবে না। ধরো নতুন সরকার আসলো, সরকার কী করবে, 1 বছরে শিক্ষার মান বাড়ানোর জন্য কি এ প্লাস 1.5 লাখ করে দেবে? আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমাদের সময় এ প্লাস পাইছিল কত জানো? 18,000 স্টুডেন্ট সারা বাংলাদেশে। কত? 18,000। যশোর বোর্ডে পাইছিল কত? 5,000। যশোর বোর্ডে ছিল 5,000। সারা বাংলাদেশে 18,000 স্টুডেন্ট এ প্লাস পাইতো, 15,000 স্টুডেন্ট এ প্লাস পাইতো ওই সময়টাতে। আমার বছরে এটা পাইছিল 5,000 স্টুডেন্ট, জাস্ট যশোর বোর্ডে এ প্লাস পাইছিল। আর এবছর এ প্লাস পাইছে কত? খারাপ রেজাল্ট, তাও কত? 69,000। তাও তো
জি মানে সায়েন্সই ম্যাক্সিমাম থাকে নর্মালি, আর্টস কমার্স স্টুডেন্টরা খুব এ প্লাস কম পায়। আর তার আগের বছর কত ছিল, 1,30,34,000, তারপরে 1,20,30,40 এত মানুষ এ প্লাস পাইতো। এবার তো কমাই দিছে। আর আমাদের সময় বেশি দিন না, জাস্ট 8 বছর আগে, 8-9 বছর আগে, তখন এ প্লাস পাইতো 15,000 20,000 সর্বোচ্চ, বুঝতে পারছো? আর এখন এ প্লাস পায় 1,00,000 স্টুডেন্ট। তাহলে সেই এ প্লাস আর এ প্লাসের মান তো পার্থক্য অবশ্যই আছে। হ্যাঁ, পড়াশোনার মান বাড়ছে, এ প্লাস অবশ্যই পারবে, স্বাভাবিক, কিন্তু এই লেভেলের না। এজন্য এই ধারণাগুলো বুঝতে হবে যে আগে যারা এ প্লাস পাইতো ওরা রিয়েল এ প্লাস পাইতো, বুঝছো? এখন আমার সকালবেলা আমাকে আমাকে এক স্টুডেন্ট বলছিল যে আপনি পাইছিলেন, আমি বললাম হ্যাঁ আমি তো বায়োলজিতে ফেল করছিলাম 2 মার্কের জন্য। কেন বলো তো? কলমের কালি শেষ হয়ে গেছিল, লিখতে পারছো? আচ্ছা দেখো, তো এখন না, এটা সত্যি যে আমি মানে এ প্লাসের হাত থেকে ফসকে গেছিলাম। ফিজিক্স ফার্স্ট ইয়ার পরীক্ষা খুব খারাপ হয়েছিল ওই দিন, প্রচণ্ড ঝড় বৃষ্টি, আমরা মোমবাতিতে পরীক্ষা দিছিলাম ইসলামিয়া কলেজে। না এটা সত্যি কথা বাবা, এটা মিথ্যা না, সিরিয়াসলি। তোমার বিশ্বাস হয় না? মানে আমি তো পরীক্ষা পড়ছিলাম আমার ইসলামিয়া কলেজে, বয়রাতে ইসলামিয়া কলেজে পরীক্ষা সিট পড়ছিল পাবলিক কলেজের স্টুডেন্টদের। তো ওখানে ওই দিন মানে ওই সময় এপ্রিল মে মাস না, এপ্রিল মে মাসে কিন্তু ঝড় বৃষ্টি হয়। তো এপ্রিল মে মাসে ওই সময় আমাদের তো মনে হয় এপ্রিলে শুরু হয়েছিল পরীক্ষা, ওইটা এপ্রিলের লাস্টের দিকে বা মে ফার্স্টে এরকম সময় ফিজিক্স পরীক্ষা। তো ফিজিক্স ফার্স্ট এবার এমসিকিউ গেছে খুব খারাপ হয়ে, প্রথম 25 মিনিট তো এমসিকিউ, কি এমসিকিউ দিছে ঠিকমতো মানে ম্যাথ করতে এটা ওটা মিলাইতে এলোমেলো হয়ে গেছে। আর আমি একা মানুষ, আশেপাশে ঠিকমতো কেউ নাই, কারণ আমি তো জেলা স্কুলে ছিলাম, আমার পড়া কথা ছিল সিটি কলেজে, আমাদের হয়ে গেছিলো পাবলিক কলেজ। মানে পাবলিক কলেজে আমার বাপ ভর্তি করে দিচ্ছিল। এখন পাবলিক কলেজে তো আসলে আমার আশেপাশে যারা ছিল স্কুলে ওরা তো আর ওইভাবে কেউ নাই, সব এলোমেলো স্টুডেন্ট ছিল। এখন আমারই সবাই দেখানো লাগছিল। তো তারপরে আমি মোটামুটি পারছিলাম মনে হয়, পারার পরে আমার ফিজিক্স ফার্স্ট ইয়ার পরীক্ষাটাতে সবচেয়ে খারাপ যেটা হয়েছিল, আমাদের ঘ যে তোমরা যে একটা ম্যাথের একটা পোর্শন গতে আসে আর একটা পোর্শন ঘতে আসে, তাই না? মানে পরের পোর্শনটা গ থেকে অনেক অ্যান্সার নিয়ে ঘতে ইউটিলাইজ করতে হয়। তো আমাদের সময় 4-5টা কোয়েশ্চেনে ঘতে যত বড় ম্যাথ ওটা পুরো গতে দিয়ে রাখছিল, আর ঘয়ের ম্যাথ তো আরও একটা ছিল। এখন ওই করে আমরা শেষ করতে পারতেছিলাম না। তুমি যদি 17 সালের কোয়েশ্চেন দেখো ফিজিক্স ফার্স্ট ইয়ারে, তুমি চেক করলে বুঝতে পারবা। তো চেক করলে তোমরা এটা পাবা, হ্যাঁ কারেন্ট চলে গেছে। তো ওই সময় হচ্ছে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই ওই বছর যশোর বোর্ডে ফিজিক্সে এ প্লাস মিস করছিল, ভালো স্টুডেন্টরা। আমারও মিস হয়ে যেত, কিন্তু একদম কাটাই হয়েছিল। এখানে পাইছিলাম হচ্ছে কত 68 ফার্স্ট পেপারে, আর সেকেন্ড পেপার পরীক্ষাটা তো 1 সপ্তাহ 5 দিন ছুটি ছিল। এখন কি করা, সেকেন্ড পেপার তো পড়াই লাগবে, জীবনে যা পড়ি নাই ওই পড়ছিলাম আমি সেকেন্ড পেপার, মানে সবই তো আসলে পড়া উচিত। তো পরে সেকেন্ড পেপারে হচ্ছে 92 পাইছিলাম, ঠিক আছে, এই কারণে মানে এ প্লাস হয়ে গেছিলো। এখন দেখো, তো এই জন্য তোমাদের বলছি যে এখন যে সময় আছে একটু পড়াশোনা করতে হবে, যার যে পজিশনে আছে সেখান থেকে অবশ্যই আপগ্রেড করো। তো অগ্র মস্তিষ্ক, মধ্য আর পশ্চাৎ। তো পশ্চাৎ সবাই লিখছি আমরা, দেখো পথে পশ্চাৎ, পথে পঞ্চ। তাহলে পঞ্চ কোন অবস্থায় আছে? পঞ্চ কি? পশ্চাৎ। অগ্র, তাহলে অগ্র এটা হচ্ছে সেরেবেলাম, এটা সেরেবেলাম, এটা কি সেরেব্রাম। তাহলে পার্থক্য কোথায়? সেরেবেলাম আর সেরেব্রাম পার্থক্য হচ্ছে এই জায়গায় রফলা আছে, এর নাম কি বলো, উচ্চারণ করো, সেরেব্রাম। আর এর নাম কি? সেরেবেলাম। তো এই যে সেরেব্রামে রফলা আছে, অগ্রতেও কি আছে? রফলা আছে, যদি মনে রাখতে চাও। অথবা তুমি এটাও মাথায় রাখতে পারো, কখনো টিকিট কিনছো লাইনে দাঁড়ায়, বাসের টিকিট বা বিশেষ করে খেলার টিকিট কিনতে গেলে অনেক মানে হ্যাঁ লম্বা লাইন থাকে। তুমি যদি এখন এই লাইন ক্রস করে সামনে আগাতে চাও, বা এই লাইনে যদি তুমি দাঁড়ায় থাকো সামনে আগানোর জন্য, কি করতে হবে তোমাকে? ঠেলাঠেলি করতে হবে। কি করতে হবে? ঠেলাঠেলি। দেখো যে অগ্রে যেতে গেলে কি করতে হবে? ঠেলাঠেলি করতে হবে। তাই এখানে কে থাকে? থ্যালামাস। তাহলে দেখো অগ্র মস্তিষ্ক কি হবে? থ্যালামাস আর হাইপোথ্যালামাস। এখন অনেকের কাছে এটা একদম মুখস্থ, অনেকের জন্যই হচ্ছে এটা খুব বেশি ভালো করে পারো না, তাদের জন্য আমি বলতেছি। তাহলে বলো অগ্র কি হবে? থ্যালামাস, হাইপোথ্যালামাস। ঠেলা কই থাকবে? অগ্রে থাকবে। মধ্য মস্তিষ্কে কি আছে? যে কর্পোরা কোয়াড্রিজেমিনা, একটা নাম হচ্ছে টেকটাম, লিখে রাখো টেকটাম, কর্পোরা কোয়াড্রিজেমিনা। তারপরে এইটা এখানে লেখা হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, সেরেব্রাল অ্যাকুইডাক্ট। আর এটার নাম হচ্ছে সেরেব্রাল পেডাঙ্কল, সেরে লিখে রাখো সেরেব্রাল পেডাঙ্কল। আচ্ছা, তো এইগুলা 4টা তুমি না পারলে হবে, তুমি যদি অগ্র এবং পশ্চাৎ পড়ো বাকি 4টা তুমি এখানে আছে এটা তো বুঝবা। তাহলে অগ্রে কি কি আছে বলো?
সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। লিখছো সবাই? সেরেব্রাল পেডাঙ্কল। পুরাতন বই আছে, এই পুরাতন বই নাই, নতুন বই আছে। আরে আছে বাবা, লিখে নাও, আগের বইটাতে নাই, মানে একদম লেটেস্ট বইয়ে টেকটাম আছে। টেকটাম আছে, পয়েন্টে আছে, কিন্তু চার্টে নাই। দেখো তুমি পয়েন্টে পাবা, ওই যে পয়েন্টে আছে, তুমি যাও মধ্য মস্তিষ্কে ঢোকো, দেখবা টেকটাম 1 নম্বরে আছে। ঠিক আছে, ওই কখন কি হয় মাথায় থাকে কি থাকে আসে না। আগের বইয়ে কিছুই ছিল না, আগের বইয়ে টেকটাম সহ কিছু ডিটেলস ছিল না, পরের বইয়ে টেকটাম সহ ডিটেলসটা অ্যাড করেছে আলিম স্যার থেকে কপি করে, কিন্তু ওই শখটা ঠিক করতে ভুলে গেছে, পরের বছর শখ ঠিক করেছে। আচ্ছা, এখন দেখো তো, এখন এই নামগুলো একটু মাথায় রাখবো। চলো আমরা পড়ি প্রথম থেকে সেরেব্রাম। এখন মস্তিষ্কের যে অংশগুলো আছে এগুলো নিয়ে একটু কথা বলা উচিত। তো দেখো, প্রথমে আমি যদি এখানে দেখো, এই যে পুরো অংশ, এই পুরো অংশে হচ্ছে সেরেব্রাম থাকে, এটা একটু সরাই নিয়ে আসতে হবে। হ্যাঁ, এই পুরোটা হচ্ছে সেরেব্রাম। এই সেরেব্রামের দেখো এই পাশেও সেরেব্রাম, এই যে দেখো মাঝখান থেকে ফাঁকা দেখা যাচ্ছে, হ্যাঁ, তাহলে এই দুইটা সেরেব্রাম, দুই পোর্শন আলাদা সেকশন যদি আমরা করি, এই দেখো এইটা হচ্ছে এক সাইডের সেরেব্রাম, মানে এতটুকুই, কিন্তু এই যে এইটা বাদ, এটা হচ্ছে সেরেব্রাম, এটা মধ্য মস্তিষ্কের অংশ, এগুলো বাদ। এই যে উপরে যেটুকু দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে একটা সেরেব্রাম। তাহলে সেরেব্রামের অর্ধেক, হেমি মানে কি অর্ধেক, সেমি মানে কি অর্ধেক, এটা হচ্ছে হেমিস্ফিয়ার। তাহলে এটা হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার, এই পাশেরটাও কি সেরেব্রাল হেমিস্ফিয়ার। হেমি মানে কি অর্ধেক, তাহলে সেরেব্রাল হেমিস্ফিয়ার কয়টা? দুইটা। তাহলে হেমিস্ফিয়ার দুইটা অংশ, ডান আর বাম। তাহলে হেমিস্ফিয়ারের কয়টা অংশ? দুইটা। কি কি? ডান আর বাম। তো দেখো এখানে লেখা আছে যে সেরেব্রামের সেরেব্রাল হেমিস্ফিয়ার দুইটা, ডান খণ্ড বাম। ডান খণ্ড মানে আমাদের ডান সাইডের সেরেব্রাল হেমিস্ফিয়ার নিয়ন্ত্রণ করে হচ্ছে বাম পাশ, ক্লাস 9-10 ছোটবেলায় মনে পড়ছো। আর বামটা নিয়ন্ত্রণ করে কি? ডান পাশ। তাহলে এই হচ্ছে আমাদের বাম ডানের কাহিনী নিয়ন্ত্রণ করা। এবার দেখো সেরেব্রাল হেমিস্ফিয়ার যুক্ত হয় কি দিয়ে? সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কঠিনের মধ্যে, এটাই হচ্ছে দেখাচ্ছিলাম। দেখো এখানে যদি একটু খেয়াল করো, হিউম্যান ব্রেন পুরাটা এটাই দিছে। এই দেখো এই সেরেব্রাল হেমিস্ফিয়ার, ও এটা একটু কালার না দিলে বোঝা যাবে না। দেখো এই যে মাঝখানে যে ফাঁকা জায়গা দেখছো, দেখো এই ফাঁকার ভেতরে একটা ব্লু না, এটা কি পার্পল কালারের অংশ না? ওই অংশটা ওর সাথে যুক্ত করে আছে, তা ওটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। কি নাম? কর্পাস ক্যালোসাম। তাহলে সেরেব্রাল হেমিস্ফিয়ার যুক্ত হয় কি দিয়ে? অ্যান্সার কি হবে? কর্পাস ক্যালোসাম। তাহলে মনোযোগ দাও, কর্পাস ক্যালোসাম। আর হচ্ছে টেকটাম, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, সেরেব্রাল পেডাঙ্কল। ঠিক আছে, এখন তোমার এই কর্পাস ক্যালোসামের সাথে পরীক্ষাতে যদি অপশনে দেয় নিচের কোনটি সেরেব্রাল হেমিস্ফিয়ারকে যুক্ত করে, তখন অ্যান্সার কি? ও দুইটা থাকবে অপশন, কর্পাস ক্যালোসাম, কর্পোরা কোয়াড্রিজেমিনা। তোমার এটা ঘোলায় যাবে, একই রকম নাম না? তাহলে কীভাবে মনে রাখবো? সবাই সেরেব্রামের সগোল করো, কর্পাসের সগোল করো, ক্যালোসামের সগোল করো। তো গোল করাই আছে, কর্পাস ক্যালোসাম। যার মধ্যে শোয়া থাকবে সেই কার অংশ? সেরেব্রাম। যার মধ্যে শোয়া থাকবে সে কার অংশ? সেরেব্রামের অংশ। ওকে, আর যদি আমরা আমাদের মস্তিষ্কের দিকে তাকাই তাহলে আমরা সবসময় এটা দেখবো। দেখো এই যে আমি যদি তোমাকে এখানে দেখাই দিই, দেখো এই পুরো কালার করা যত অংশ না, কালার করা যত অংশ, এইটুকু বাদে এই উপরের টুকু, এই পুরাটাই হচ্ছে সেরেব্রামের অংশ। তাহলে এই পাশে এবং এই পাশে মস্তিষ্কের টোটাল 80% জায়গা কে দখল করে আছে? সেরেব্রাম। সেরেব্রাম কত পার্সেন্ট মস্তিষ্কের? 80%। এটা পরীক্ষাতে আসবে। তাহলে সেরেব্রাম মস্তিষ্কের হচ্ছে 80%, সবচেয়ে বড় জায়গা, 80%টা মার্ক করো। এবার চলে আসি প্রত্যেকের অংশ থেকে সেরেব্রামের মধ্যে কিছু কাজ আছে, সেরেব্রামের মধ্যে কিছু উঁচু জায়গা আছে, নিচু জায়গা আছে। মনে করো উঁচু জায়গাগুলোকে কি বলা হয়? জাইরাস। আর নিচু স্থানকে বলা হয় হচ্ছে ফিশার বা সালকাস বা সালকি। ঠিক আছে, সালকাস, সালকাই হচ্ছে প্লুরাল, সালকাস হচ্ছে সিঙ্গুলার। তাহলে উঁচু জায়গার নাম কি বলো? মনে রাখবা উঁচু জায়গা। আর নিচু স্থান কি মনে রাখবা? উঁচু জায়গা, নিচু স্থান। তাহলে উঁচু জায়গার নাম কি হবে? জাইরাস। আর নিচু স্থানের নাম কি হবে? সালকাস। ঠিক আছে, জ দিয়ে মনে রাখবা, উঁচু জায়গা হচ্ছে জাইরাস। এখন এই যে উঁচুতে, উঁচু করার জন্য এই দেখো সবাই এটা ঠিক করে নাও, উঁচু, এই যে এইটা একটু উপরে উঠায় দাও, উঁচুতে কি হবে? জাইরাস। ঠিক আছে, তাহলে এই যে রস্যু রু আর জাইরাসের ই, উঁচু হচ্ছে জাইরাস। উঁচু কি হবে? জাইরাস, এটা ভুল করা যাবে না। আর নিচু কি হবে? সালকাস। ওকে, বা ফিশার, দুটাই পরীক্ষাতে আসে। এবারও সে 5টা লোব থাকে, ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল।
এবার দেখো প্রত্যেকটা কি কাজ করে, আমি যদি ছবি থেকে দেখাই, এখানে এখানে হচ্ছে যে ফ্রন্টাল সামনে যে অংশটা, এটা যে মাঝে নিয়ে আসি, এই যে সামনে যে এই যে কালারটা দেওয়া আছে, এই কালারটা হচ্ছে ফ্রন্টাল লোব। এটা কি লোব? ফ্রন্টাল, মানে আমাদের ফ্রন্টাল হাড়ের পেছনে যে থাকে তাকে আমরা কি বলবো? ফ্রন্টাল লোব। তাহলে ফ্রন্টাল লোবের কাজ কি? আমাদের যে গুরুত্বপূর্ণ কাজ যেগুলা, তোমার এই যে ব্রেন, শক্তি, ইচ্ছা শক্তি, উদ্ভাবনী শক্তি, ক্ষমতা, এই জিনিসগুলা সব কে দেয়? চিন্তা করার জায়গা, চিন্তা ভাবনা কে করে? ফ্রন্টাল। চিন্তা সামনের দিয়ে করতে হবে, চিন্তা ভাবনা ফ্রন্টাল করে। আর হচ্ছে এরপরে কি আছে? প্যারাইটাল আছে। প্যারাইটাল একটা কাজ করে, দেখো লেখা আছে ভাব নিয়ামক, আমি পড়াই দিচ্ছি ভাব নিয়ামক লেখা। টেম্পোরাল কান না, আর পেছনে কি থাকে দেখো তো, এই যে পেছনে হাড়ের নাম কি? তাহলে পেছনের এই লোবের নাম কি হবে? অক্সিপিটাল। তো এখন এগুলো পড়তে হবে কিভাবে দেখো, এই যে অক্সিপিটাল, ধরো ওই যে তোমরা অনেক নাটক সিনেমা দেখো, ওই যে জি বাংলা টাংলা তো দেখছোই, তো এখানে অনেক সময় হঠাৎ করে একটা বাড়ি লাগে, নায়ক বা নায়িকার আঘাত লাগে মাথার পেছনে, অন্ধ হয়ে যায়, তাই না? তাহলে বলো এখানে আঘাত লাগলে কি হয়ে যাবে? অন্ধ হয়ে যাবে না? স্মৃতি নষ্ট হয়ে গেলে এই জায়গা মারতে হবে, ঠিক মতো জায়গা চিনে নাও। তাহলে এখানে অন্ধ করার জন্য কোথায় মারতে হবে? পেছনে। হ্যাঁ, অজ্ঞান কেন করা লাগবে? ক্লোরোফর্ম ধরবা বলছিলাম না? না, যে কোনো জায়গায় আঘাত লাগলে বিভিন্ন সিচুয়েশন আছে, অজ্ঞান বিভিন্ন কারণে হয়। তো যাই হোক শোনো, তাহলে অক্সিপিটাল, তাহলে এখানে কোন কেন্দ্র থাকবে? দর্শন কেন্দ্র। দেখো সিটে লেখা আছে, এটা কোন কেন্দ্র? দর্শন কেন্দ্র, মানে দেখার জন্য, দেখার জন্য কে থাকবে? অক্সিপিটাল, দর্শন কেন্দ্র। এখানে আমাদের আসলে চোখ থেকে স্নায়ুটা ব্রেনের একদমই পেছনে চলে আসে, অক্সিপিটাল, আমি দেখাচ্ছি ছবিতে। এরপর টেম্পোরাল কি? কান না, এই হাড়ের নাম কি? টেম্পোরাল। তাহলে শ্রবণথলি, শ্রুতিনালী সব কই থাকবে? কানের এই হাড়ে। তাহলে শ্রবণথলি কই থাকবে? টেম্পোরাল থাকবে। ফ্রন্টাল তো বলছি যে চিন্তা বা জ্ঞান বুদ্ধি, এটা থাকবে ফ্রন্টালে। ওকে। এবং দেখো প্যারাইটাল, প্যারাইটাল কি? ভাব নিয়ামক। এটা অন্য বই আছে, মনে করো অনেকে অনেক পরীক্ষায় ভালো করে, তোমাদের অনেকে হচ্ছে অন্যদের সামনে একটু ভাব নেয়, তাই না? তোমরা কি বলো? অনেকে ছোটবেলায় কি বলতো? পার্ট নিচ্ছে, ছেলেরা বলতো। দেখো এই যে যে ভাব নেওয়া মানে কি? যে পার্ট নিচ্ছে, প্যারাইটাল পার্ট, প্যারাইটাল পার্ট, ঠিক আছে? তাহলে পার্ট নিবে হচ্ছে ভাব নিয়ামক, তাহলে ভাব নিবে কে? প্যারাইটাল। পার্ট নিবে কে? প্যারাইটাল। ঠিক আছে সৌরভ? ঠিক আছে। ফ্রন্টাল, অক্সিপিটাল, টেম্পোরাল। আচ্ছা লিম্বিক, লিম্বিকটা অত লাগবে না এখন, আপাতত এইগুলো পড়লেই হবে, তারপরে অন্যগুলো পড়া যাবে। এবার আসো সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, পন্স, মেডুলা অবলঙ্গাটা, এই নামগুলোতে সেরেব্রামের নিচে কি? থ্যালামাসের নিচে কি? হাইপোথ্যালামাস। আর এখানে কি? পন্স, মেডুলা অবলঙ্গাটা, আর কি? সেরেবেলাম। এই তিনটা মধ্য পশ্চাৎ মস্তিষ্ক, এখানে আছে মধ্য মস্তিষ্ক। এখন আমরা যদি আমাদের ব্রেনকে একটা অংশের সাথে তুলনা করি, এখানে কি বলছি আমি? কি মস্তিষ্ক আছে এখানে? এখানে দাগায় রাখো মধ্য। এখন তোমরা গাছ আঁকাইছো না, গাছ, উদ্ভিদ, ট্রি, ধরো একটা গাছের, এটা হচ্ছে কাণ্ড, এগুলো কি কাণ্ড না? এখানে মানে এটা মনে করো ব্রেন, এটা কি? ব্রেন। আর এটা কি হবে তাহলে? মানে ডাল, ডালের কি? এটা কাণ্ড না? এটা যদি ব্রেন হয় তাহলে এটা কি হবে? কাণ্ড। আমাদের এটা যদি ব্রেন হয় তাহলে এটা কি হবে? কাণ্ড। দেখো তো কাণ্ডের মধ্যে কি কি আছে দেখো, কাণ্ডের মধ্যে আছে হচ্ছে, এখানে কি আছে? পন্স, এখানে কি আছে? মেডুলা অবলঙ্গাটা, আর উপরের দিকে কে থাকে? মধ্য মস্তিষ্ক। তাহলে এই যে তিনটা অংশ মিলে এই জায়গাটাকেই আমরা কি বলবো? ব্রেন কাণ্ড বা ব্রেন স্টেম। দেখো এইটাই, তাহলে দেখো এই উপরে ডান সাইডে লেখা আছে ব্রেন স্টেমের অংশ কি কি? মধ্য মস্তিষ্ক, পন্স, মেডুলা। কি কি? মধ্য মস্তিষ্ক, পন্স, মেডুলা। আমরা কি বুঝতে পারছি? কারণ এটা কিন্তু মুখস্থ করা যাবে না, আন্দাজে, আন্দাজে মুখস্থ করলেও করে, তুমি মনে রাখতে পারো মেম, পন্স, মেডুলা, মধ্য মস্তিষ্ক, পন্স, বাট বেসিক তুমি চিন্তা করলে তুমি বুঝতে পারবা। তাহলে দেখো তো যেটুকু চিকনভাবে লম্বা হয়ে আছে, পুরো ব্রেনের এই অংশটাকে কাণ্ডের মতো হয়ে আছে, তাহলে কাণ্ডের মতো কি আছে? মধ্য মস্তিষ্ক, পন্স আর মেডুলা, মেডুলা অবলঙ্গাটা। ওকে, এবার শোনো, আমাদের এবার পড়তে হবে, এবার পড়াশোনা করার সময় তোমাদের কাছে মনে হবে ভাই কী পড়াচ্ছে স্যার, তো হাবি যাবে কী পড়াচ্ছে। এখন দেখো আসো আমরা আগে কাজ পড়ি, তো কাজ আগে বই থেকে একটু দেখে আসি কার কাজ কি। দেখো সেরেব্রামের কাজগুলো আগে একটু দেখতে হবে। সেরেব্রামের কাজ কি? সেরেব্রামের কাজ হচ্ছে, এখানে লেখা আছে সংবেদী অঙ্গ থেকে আসা অনুভূতি গ্রহণ এবং বিশ্লেষণ, চিন্তা, বুদ্ধি, ইচ্ছা শক্তি, উদ্ভাবনী শক্তি, মানে তোমার যে শক্তি টাইপের যেগুলা ব্রেন থেকে আসবে, সহজাত প্রবৃত্তি নিয়ন্ত্রণ, তারপরে হচ্ছে বাক শক্তি, এটাও বাক শক্তি, কথা বলার শক্তি, ঐচ্ছিক পেশির কার্যকলাপ। তাই মস্তিষ্কের সেরেব্রাম অঞ্চল আঘাতপ্রাপ্ত হলে মানুষ প্যারালাইজড হয়ে যায়। কেন? কারণ ঐচ্ছিক পেশির কার্যকলাপ কে নিয়ন্ত্রণ করে? সেরেব্রাম। কার্যকলাপ মানে কি? আমরা যে কথা বলছি, আমরা যা যা করি, আমরা যত পেশিগুলো আমরা নাড়াই,
সেই পেশিগুলো নাড়ানোর জন্য কোন জায়গা থেকে সিগন্যালগুলো মেইনলি প্রোভাইড করে? সেরেব্রাম থেকে। তাহলে সেরেব্রাম হচ্ছে ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। আর কার্যকলাপ নিয়ন্ত্রণ করার জন্য কি হবে? যদি না নিয়ন্ত্রণ করতে পারে তখন কি হবে? প্যারালাইজড হয়ে যাবে। এজন্য এটা আঘাত পাইলে প্যারালাইজড হয়। এখন এই সব কিছু পড়তে হবে, কার কাজ কি। আবার দেখো তো এখানে নিচের দিকে কি আছে? থ্যালামাসের কাজ কি? এখানে অনেকগুলো কাজ লেখা। হাইপোথ্যালামাসের কাজ কি? এখানে আরো বেশি কাজ লেখা। তারপরে মধ্য মস্তিষ্কের কাজ আছে 2 লাইনের, প্রত্যেকটার কাজ আছে। এখন এই কাজগুলো প্রতিটা আলাদা আলাদা করে মুখস্থ রাখতেই হবে, রাখার জন্য একটু কষ্ট করতে হবে। কিন্তু দেখো তোমাদের একটা বান্ধবী, সে কোনো কষ্টই করে না, সে হচ্ছে অনেক কিছু উদ্ভাবন করে, পড়াশোনা উদ্ভাবন করে। ঐশী পড়াশোনা করতে চায় না, ওর মা বাবা ওকে পড়াশোনা করার জন্য বসে থাকে, যে আমরা বসেছি তুমি পড়ো। এবার ঐশী 10 মিনিট পড়ে বলে কি আমার পড়া শেষ। কেন? কারণ সে হচ্ছে নতুন নতুন পড়াশোনা উদ্ভাবন করছে কীভাবে 10 মিনিটে পড়া যায়। ঐশী বাবা মা সহ ইচ্ছাকৃতভাবে চিন্তা বুদ্ধি দিয়ে পড়াশোনা উদ্ভাবন করে। ঐশী কার সাথে পড়াশোনা উদ্ভাবন করে? বাবা মা সহ ইচ্ছাকৃতভাবে কি দিয়ে? চিন্তা বুদ্ধি দিয়ে উদ্ভাবন করা লাগবে না? কি উদ্ভাবন করছে সে? পড়াশোনা উদ্ভাবন। এখন দেখো ঐশীতে কি হবে, লিখে রাখো, ঐচ্ছিক পেশির কার্যকলাপ। ঐচ্ছিক পেশির কার্যকলাপ দুটো লিখবা, ঠিক আছে? ঐচ্ছিক পেশির কার্যকলাপ, বাতে বাক শক্তি, মাতে হচ্ছে মানসিক বোধ। মানসিক বোধ মানে মানসিক বোধ শক্তি আর কি। সহজাত প্রবৃত্তি। সহজাত প্রবৃত্তি লেখা ছিল মেবি, হ্যাঁ, সহজাত প্রবৃত্তি নিয়ন্ত্রণ। ইচ্ছাকৃততে কি হবে? ইচ্ছা শক্তি। তারপরে চিন্তাতে কি হবে? চিন্তা শক্তি, বুদ্ধি শক্তি। ওই চিন্তা শক্তি বুদ্ধি একই তো কথা, চিন্তা বুদ্ধি সেম। পড়াশোনা উদ্ভাবন করে, বলতো উদ্ভাবনে কি হবে? উদ্ভাবনী শক্তি। তাহলে এইগুলো একটু মনে রাখতেই হবে। তাহলে ঐচ্ছিক পেশির কার্যকলাপ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বাক শক্তিও মাঝে মাঝে আসে, কঠিনের মধ্যে আসে এটা, সহজাত প্রবৃত্তি। তাহলে ঐশী বাবা মা সহ ইচ্ছাকৃতভাবে কি করে? চিন্তা বুদ্ধি দিয়ে পড়াশোনা উদ্ভাবন করে। একটু কষ্ট হবে বাট মনে রাখতেই হবে। এখন পার্থক্য কোথায় ক্রিয়েট হয় দেখো, ঐচ্ছিক পেশির কার্যকলাপ আর একদম লাস্টের দিকে তাকাও, একদম লাস্টে কি আছে? এখানে একটা শব্দ লেখা আছে পেশি টান নিয়ন্ত্রণ, সেরেবেলামের কাজ। এটা কিন্তু ঐচ্ছিক পেশির পেশি টান। এটা কি? ঐচ্ছিক পেশির পেশি টান। তো যখন পেশি টান থাকবে তখন মনে রাখবা সেরেবেলাম, পরে আমি শেখাই দেবনি কিভাবে হবে। আর যখন বলবে হচ্ছে ঐচ্ছিক পেশির কার্যকলাপ তখন হচ্ছে সেরেব্রাম। ওকে, এবার আসো পরেরটা আরো সুন্দর এবং সহজ। সবার কি লেখা হয়েছে? সেরেবেলাম একটু পরে পড়াই দিচ্ছি, আগে পড়বো থ্যালামাস। কি পড়বো আমরা এখন? থ্যালামাস। তো সবাই এসে গেছো? বাংলাদেশের সর্বপ্রধান রেলওয়ে স্টেশন কোনটা? কমলাপুর। খুলনার রেলওয়ে স্টেশনে গেছো? সুন্দর হয়েছে না অনেক, নতুন করে। এখন ধরো তুমি গেছো, বলতো কমলাপুর রেলওয়ে স্টেশনের যে স্থপতি বা ডিজাইনারকে, স্থপতি ফেলে গেছো? সংসদ ভবনের ডিজাইনারকে লইয়াই কেন কমলাপুর স্টেশনের? কেউ পারবা না? পরে বলতেছে, এখন শোনো আগে। এই যে আমাদের খুলনা রেল স্টেশনে আমরা মাঝে আমি আর সৌরভ ঘুরতে গেছি। তো যাওয়ার পরে হঠাৎ করে, তুমি দেখছিল না? হ্যাঁ, তো সত্যি তো আমরা দেখি কি একটা লোক রেল স্টেশনে শুয়ে আছে। ভাবছে কি মনে হয় এই হিসেব ট্রেন ঢুকবে না, কিন্তু একটু পরে ট্রেন আসতেছে। এখন ট্রেন আসার সময় আমরা হচ্ছে ট্রেন আসার পরে কাটা যেন না পড়ে, এই জন্য তাকে ডেকে তুলতে হবে না। প্রথমে আমরা যে বলছি ভাই ওঠেন, শুনতেছে না। এবার ওকে গিয়ে প্রথমে এই যে টাচ করছি, স্পর্শ করছি যে ভাই ওঠেন, ট্রেন আসতেছে। ও সরাই দিছে, ঘুমাবে। আচ্ছা, এবার যে জোরে চাপ দিচ্ছি ওঠেন ভাই ওঠেন, ট্রেন আসতেছে, তাও সরাই দিছে, উঠবে না। পাশে ছিল একটা লাঠি নিয়ে যায় তাকে মার শুরু করছি, ওঠ বেটা ওঠ, ট্রেন আসতেছে, যন্ত্রণা দেওয়া শুরু করছে। তখন সে উঠে দৌড় দিছে। এখন দেখো তাহলে রেল স্টেশনে ঘুমন্ত ব্যক্তিকে প্রথমে কি করছিলাম? স্পর্শ, পরে কি দিয়েছি? চাপ, তারপর যন্ত্রণা দিয়ে আশেপাশের পরিবেশ এবং সমাজ সম্পর্কে বা পরিবেশ সম্পর্কে সচেতন করেছি। দেখো লাইনটা কি খেয়াল করো, রেল স্টেশনে ঘুমন্ত ব্যক্তিকে স্পর্শ, চাপ, যন্ত্রণা দিয়ে সমাজ ও পরিবেশ সম্পর্কে সচেতন করা। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে রেল স্টেশন আসলে কি? রিলে স্টেশন। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ রিলে স্টেশন?
দেখো রিলে স্টেশন মানে হচ্ছে, ছোটবেলায় কখনো বেতার শুনছো? বেতার মানে কি? রেডিও। যে ঢাকা বেতার কেন্দ্র থেকে রাত 8টার বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এখন কি করে শোনানো হইতো? রিলে। রিলে মানে কি? রিলে রেস খেলছো? দেখছো কখনো? ওই যে কোনো একটা হাতে এটা নিচ থেকে দৌড় দেয় একজন, দিয়ে একজনের কাছে দিতে হয়, পরে ওটা নিয়ে আরেকজন যায়, তো এটাকে বলা হয় রিলে রেস। রিলে মানে কি? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া। ধরো আমাদের যে স্নায়ু আবেগ, সবার স্নায়ু আবেগ কিন্তু আলটিমেটলি সেরেব্রামে যাবে। তো স্নায়ু আবেগগুলো প্রথমে কোথায় আসে? থ্যালামাসে। সবাই ফাঁকা জায়গায় লিখে রাখো, স্নায়ু আবেগ তাহলে কোথায় আসে? থ্যালামাস। থ্যালামাস থেকে কই যায়? স্নায়ু আবেগ প্রথমে আসবে থ্যালামাস, থ্যালামাস থেকে কই যাবে? সেরেব্রাম। তাহলে থ্যালামাস, সেখান থেকে যাবে সেরেব্রাম। ওকে, তাহলে এবার দেখো, তাহলে এই যে থ্যালামাস তাহলে কি হিসেবে কাজ করতেছে? স্নায়ু আবেগের কি হচ্ছে? রিলে হচ্ছে না? তাহলে সে কি হিসেবে কাজ করতেছে? স্নায়ু আবেগের রিলে স্টেশন হিসেবে কাজ করতেছে। বুঝতে পারছো? স্নায়ু আবেগের কি হিসেবে কাজ করছে? রিলে স্টেশন হিসেবে কাজ করছে। ওকে, তাহলে ঘুমন্ত ব্যক্তিকে স্পর্শ, চাপ, যন্ত্রণা দিয়ে রাখতে হবে। দেখো সমাজ ও পরিবেশ সম্পর্কে সচেতন। তার মানে দেখো প্রথমে ঘুমন্ত ব্যক্তি মানে কি, আমি একটু বই থেকে যদি দেখাই, দেখো বলছে যে রিলে স্টেশন হিসেবে কাজ করে। তারপরে কি হবে? দেখো তো কি আছে? চাপ, স্পর্শ, যন্ত্রণা, পাইছো? আবেগের কেন্দ্র, এগুলোর কেন্দ্র। তারপরে মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক আচরণ। দেখো এই ব্যক্তিতে কি হবে? ব্যক্তিত্ব। আর ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে পরিবেশ সম্বন্ধে সতর্ক করা। সব কিছু দেখো মিলবে। এই ঘুমন্ত ব্যক্তিতে কি হবে? ব্যক্তিত্ব। লিখে রাখো, ব্যক্তিতে কি হবে? ব্যক্তিত্ব। আর ঘুমন্ত তো ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা। স্পর্শ, চাপ, যন্ত্রণা। সমাজ মানে সামাজিক আচরণ আর পরিবেশ সম্পর্কে সচেতন। সবগুলো কি মিলছে? সবগুলো পয়েন্ট আমরা এভাবে মনে রাখবো। তাহলে রেল স্টেশনে ঘুমন্ত ব্যক্তিকে স্পর্শ, চাপ, যন্ত্রণা দিয়ে সমাজ ও পরিবেশ সম্পর্কে সচেতন করা। এবার হচ্ছে হাইপোথ্যালামাস কি? হাইপোথ্যালামাসটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে এই লাইনটা কেমন লাগবে তোমাদের জানি না। অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন, ওভি ঘড়ি নিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় সিঁড়িতে উঠলো। এই 5টা শব্দ বেশি ইম্পর্টেন্ট। ওভিতে কি হবে? অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন। এটা আমরা হচ্ছে ইসে পড়বো, ভেতরে যখন এই যে হরমোন পড়বো তখন পড়বানি, যে কোন কোন হরমোন কিভাবে কি কাজ করে, তখন মনে থাকবে না। ঘড়িতে কি হবে? জীবতাত্ত্বিক ঘড়ি বা জৈব ঘড়ি। ইংলিশ নাম লিখে রাখো বায়োলজিক্যাল ক্লক। বায়োলজিক্যাল ক্লক। এখন হোয়াট ইজ বায়োলজিক্যাল ক্লক? কারা? দেখো এটা কারা? যেমন ধরো প্রতিদিন তুমি ঘুমাও নির্দিষ্ট সময়, সেই সময় যদি তুমি না ঘুমাও তোমার ঘুম চলে আসবে না ওই ক্লকের কারণে। তাহলে ঘুম কি? একটা বায়োলজিক্যাল ক্লক। তাহলে ক্ষুধা, ঘুম, ক্ষুধা, তৃষ্ণা, তাই না? এই টাইপের যেগুলো আছে একটু বই থেকে পড়তে হবে, আমি দেখাই দিচ্ছি কি কি আছে, দেখলে ভালো লাগবে। দেখো প্রথমে আসো ক্ষুধা, তৃষ্ণা। প্রথমে কি পড়বো আমরা? ক্ষুধা, তৃষ্ণা। তারপর কি? ঘাম, ঘুম। ঘাম, ঘুম। তাহলে বলো কি কি? ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম। কি কি? ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম। রাগ, পীড়ন। রাগ, পীড়ন। তারপর কি আছে? ভালো লাগা, ভালোবাসা। না, ভালো লাগা আর ঘৃণা দুইটা তো একরকম হয়ে গেল। ভালো লাগা অপোজিট কি? ঘৃণা। আর তারপর কি? উদ্বেগ। এখন মাঝে মাঝে পরীক্ষাতে আসে যে ভালো লাগা কোন মস্তিষ্কের অংশ নিয়ন্ত্রণ করে? অ্যান্সার কি হবে? হাইপোথ্যালামাস। ওই ভালো লাগা মানে এই ভালো লাগা না। মনে করো তোমার হচ্ছে এই যে এই কলমটা দেখতে অনেক সুন্দর, ভালো লাগতেছে, তাই তোমরা তো অন্য কিছু মনে করো। দেখো ঘৃণা। ঘৃণা তো আর আমরা কোনো ম্যাটেরিয়ালসকে করতে পারি না, ঘৃণা তো পশু প্রাণীকেই করতে হয়। ধরো একটা কুকুর তোমার পিছে লাগছে, তুমি ঘৃণা করো। এখন দেখো ভালো লাগা, ঘৃণা। প্রথমে আসো কি কি? ক্ষুধা, তৃষ্ণা। কি কি? ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম। ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম। রাগ, পীড়ন, ভালো লাগা, ঘৃণা। রাগ, পীড়ন, ভালো লাগা, ঘৃণা, আর হচ্ছে উদ্বেগ। এই সব কিছু নিয়ন্ত্রণ করে। এরপরে আছে হচ্ছে ভ্যাসোপ্রেসিন, অক্সিটোসিন তো বলছি। আর স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে। এই লাইনটা মাঝে মাঝে আসে কঠিনের মধ্যে, এটা একটু পড়তে হবে। স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে। তাহলে এই কটা হচ্ছে হাইপোথ্যালামাসের কাজ। এবার দেখো সেরেবেলাম। সেরেবেলাম। সেরেবেলামের বৈশিষ্ট্য হচ্ছে, সেরেবেলাম কি করে? সারা বেলা চলাফেরা করলে পেশিতে টান পড়ে ভারসাম্য হারাবে। লাইনটা ঠিক আছে না? তুমি যদি সারা বেলা চলাফেরা করো তখন তোমার কি পেশিতে টান পড়বে না? তখন কি হারাবে? ভারসাম্য হারাবে। সারা বেলা চলাফেরা করলে পেশিতে টান পড়ে ভারসাম্য হারাবে। সারা বেলাতে কি হবে? সেরেবেলাম। চলাফেরাতে কি হবে? চলাফেরার দিক, এটা মাঝে মাঝে আসে, চলাফেরার দিক। আর পেশিতে টান মানে কি? ঐচ্ছিক পেশির পেশি টান নিয়ন্ত্রণ। এই পেশি টান নিয়ন্ত্রণটা খুবই ইম্পর্টেন্ট। আর ভারসাম্য হারাবে, তাহলে ভারসাম্য ভঙ্গি।
এই সব কিছু নিয়ন্ত্রণ করে সেরেবেলাম। পাশে দিকে দেখো নৃত্যশিল্পী, মনে করো যারা নাচে, নৃত্যশিল্পী, এদিকে সব করা লাগে না? চলাফেরার দিক, কোন দিকে সে নৃত্য করবে, কোন দিকে হাত পা বাড়াবে, পেশি টান নিয়ন্ত্রণ করে, তারপরে কি থাকতে হবে তার ভারসাম্য, আবার ভঙ্গিও দিতে হবে। তাহলে দেখো চলাফেরা, ভারসাম্য, ভঙ্গি, পেশি টান, এই সব কিছু তাহলে মনে রাখতে হবে সেরেবেলাম। সেরেবেলামের কাজ কি? সারা বেলা চলাফেরা করলে পেশিতে টান পড়ে ভারসাম্য হারাবে। এগুলো হচ্ছে একবারে পড়ার জন্য পড়তে হয়। এবার আসলে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের কাজ কি? যদি আমি তোমাকে বই থেকে দেখাই, দেখবা লেখা আছে হচ্ছে দর্শন ও শ্রবণ তথ্যের সমন্বয় ঘটায়। তোমরা সবাই টিভি দেখো, মোবাইলে এটা ওটা দেখো, এখন তুমি মনে করো যে তুমি স্ক্রিনে দেখতেছো একটা জিনিস, তার 15 সেকেন্ড পরে সাউন্ড আসতেছে, তাহলে কি দর্শন আর শ্রবণ তথ্যের সমন্বয় হলো? তাহলে এই কাজটা এমন না যে 15 সেকেন্ড পরে দেখলে তোমার ব্রেন ঠিক করে 15 সেকেন্ড আগে নিয়ে যাবে, হতে পারে অনেক সময়, তবে দর্শন এবং শ্রবণ তথ্যের সমন্বয় করে কে? দর্শন এবং শ্রবণ তথ্যের সমন্বয় করে হচ্ছে মধ্য মস্তিষ্ক। কিন্তু আমরা মনে রাখবো কিভাবে? আমরা দর্শন এবং শ্রবণ তথ্যে পড়বো না, আমরা পড়বো কি? দর্শন এবং দর্শন শ্রবণ এর মধ্যে, মানে দর্শন ও শ্রবণের মধ্যে সমন্বয় করে। দেখো কি পড়বো? দর্শন ও শ্রবণের মধ্যে সমন্বয় করে কে? মধ্য মস্তিষ্ক। তাহলে দুইটা জিনিসের মধ্যে, কোন দুইটা জিনিসের মধ্যে সমন্বয় করে? দর্শন এবং শ্রবণ। তাহলে আমরা এভাবে পড়বো যে দর্শন এবং শ্রবণের মধ্যে সমন্বয় করে কে? মধ্য মস্তিষ্ক। কিভাবে মনে রাখবো? মধ্য আছে তাই। তুমি কি সেটা নাই তোমার, তা বলবো না? একটা তো দেওয়া যায়, এত তো গরিব না। এমনি তোমাদের প্রতিদিন 2 পেজের শিট ফটোকপি করতে 500 টাকা খরচ হয়ে যায়। না সিরিয়াসলি, মনে করো যদি 100 জন ক্লাস করতে আসে, তাহলে 2 পেজের ফটোকপির দাম তোমাদের কাছ থেকে কয় টাকা নেয় দোকানে? 2 পেজ 5 টাকা করে না, এপিট ওপিট এক এক পেজ, তো 10 টাকা। তা আমাদের কাছ থেকে মনে হয় 5-6 টাকা করে নিতে পারে। তো যতগুলো ক্লাস হয়েছে হিসাব করে এবার, ফটোকপি তো খরচ হয়ে গেছে 1 লাখ টাকা। ফটোকপি মেশিন কিনবো? ঠিক বলছো সৌরভ, চল আজকে যাই। আব্দুল্লাহ নাই বাইরে? আচ্ছা ঠিক আছে, নাই মনে হয়। ওকে, এবার শোনো, একটা বেসিক জিনিস তোমাদের শেখাবো, সেটা হচ্ছে ভেন্ট্রিকল, মস্তিষ্কের ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল কই থাকে? আমাদের হার্টে। আমাদের হার্টে কয়টার প্রকোষ্ঠ? 4টা। তার মধ্যে ভেন্ট্রিকল কয়টা? 2টা। কিন্তু এক মস্তিষ্কের মধ্যে ভেন্ট্রিকল কয়টা আছে? 4টা। এই ভেন্ট্রিকল মানে কি? এটা একটা প্রকোষ্ঠ যেখানে তরলগুলো থাকে। এখন আমরা জানি আমাদের ব্রেনে কোন তরল থাকে? সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থাকে। একটু দেখো তো এইখানে, এটা তোমাদের বইয়েও আছে, আমি দেখাচ্ছি, তারপরে আমরা বাকিটুকু পড়বানি। তো আগে এটা শিখে নিই। ভেন্ট্রিকল হচ্ছে, এখানে দেখো 1 নাম্বার, এই যে এই সাইডে এটা 1 নাম্বার ভেন্ট্রিকল, এটা 2 নাম্বার, এটা 3, 4। দেখো 1 আর 2 নাম্বার ভেন্ট্রিকল থেকে তরলগুলো সব কোথায় এসে পড়বে? 3 নাম্বারে। খেয়াল করো, 1 আর 2 নাম্বার থেকে কোথায় এসে পড়বে? 3 নাম্বারে। আবার 3 থেকে এগুলো কই যাবে? 4-এ। মানে 3 আর 4-এর মধ্যে একটা নালী দিয়ে সম্পর্ক আছে, সবগুলো অংশই পড়বো। তো প্রথমে চলে আসো, পাশে লিখে রাখো 1 আর 2 নাম্বারকে একসাথে বলা হয় হচ্ছে, 2 পাশে আছে না, তাই এর নাম কি? পার্শ্বীয় ভেন্ট্রিকল। কি নাম? পার্শ্বীয় ভেন্ট্রিকল। তাহলে 1 আর 2 নাম্বার হচ্ছে পার্শ্বীয় ভেন্ট্রিকল। এবার দেখো 3 নাম্বার, 1 আর 2 যে ছিদ্র দিয়ে 3 নাম্বারের মাঝে আসবে, এই যে ছিদ্র, এই ছিদ্রের একটা খুব স্পেশাল নাম আছে, তোমাদের শেখাচ্ছি। ছিদ্র মানে হচ্ছে ফোরামেন। কি নাম? তাহলে এর নাম হচ্ছে ফোরামেন অফ, বিজ্ঞানীর নাম হচ্ছে মনরো। তাহলে নাম কি হবে? ফোরামেন অফ মনরো। তাহলে বলতো পার্শ্বীয় ভেন্ট্রিকল তৃতীয় ভেন্ট্রিকলের সাথে যুক্ত হয় কি দিয়ে? ফোরামেন অফ মনরো দিয়ে। তাহলে পার্শ্বীয় ভেন্ট্রিকল তৃতীয়টার সাথে যুক্ত হয় হচ্ছে ফোরামেন অফ মনরো দিয়ে। এখন এর তাহলে নাম কি আমাদের ভেন্ট্রিকলগুলো, সেটা একটু দেখতে হবে। ভেন্ট্রিকলগুলোর নাম কি? হ্যাঁ দেখো, ভেন্ট্রিকলের প্রথম 2টার নাম হচ্ছে, তোমাদের বইয়ে ছবি আছে, আর নতুন বইয়ে আবার ছবি ভালো নাই, নতুন বইয়ের ছবি বাঁকানো, এজন্য শীটের ছবিটা খুব সুন্দর। 2 বছর আগে জানতাম যে তোমার নতুন বই চেঞ্জ করে দিবে। কেন শীটের ছবি দেখো না? এই যেটা তুমি মার্ক করলে, এটা, এই তোমরা এই ছবিকে কি মনে করতেছো? এরকম ছবি কয়জন আঁকাইতে পারে? পুলিৎজার পাবো, এখানে অস্কার না, পুলিৎজার।
পুলিৎজার পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? ছবি আঁকানোর জন্য, সাংবাদিকতার জন্য। কোন দিন অ্যাবসেন্ট ছিলাম? পুরস্কার আমি নিতে চাইনি। কেন আমি অন্য জনটা নিতে যাব? আমার থেকে আরো কতজন অভাবী দুঃখী মানুষ আছে, তাদেরকে দিক। দেখো তাহলে এটা হচ্ছে ফোরামেন। এখন আগে আগে শব্দটা খেয়াল করো। প্রথম এই যে 1 আর 2 কে কি বলা হয়? পার্শ্বীয় ভেন্ট্রিকল। তাহলে কয়টা? 2টা। আর তৃতীয় ভেন্ট্রিকল একটা, আর একটা 4 নাম্বারটা নাম, মানে এটা কি হবে? চতুর্থ ভেন্ট্রিকল। সো ভেন্ট্রিকলের নামগুলো কি বুঝতে পারছো? এখন পার্শ্বীয় হচ্ছে 2টা, তৃতীয় হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার ছিদ্র, নাম হচ্ছে ফোরামেন অফ মনরো। আর চতুর্থ ভেন্ট্রিকল। এখন আরেকটা জিনিস খুব ভালো করে শিখতে হবে, এই ছবিটা কেন গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এই পরেরটুকুর জন্য এবং উপরের এক লাইনের জন্য। একটু খেয়াল করে দেখো, সেরেব্রাল, এদিকে আর সরবে না, সেরেব্রাল অ্যাকুইডাক্ট। দেখো কি লেখা আছে, এটা সেরেব্রাল অ্যাকুইডাক্ট। দেখো 3 আর 4 নাম্বারের মধ্যে একটা নালী দিয়ে কানেক্টেড হয়, সেই নালীর নাম কি? সেরেব্রাল অ্যাকুইডাক্ট। দেখো ডাক্ট মানে কি? নালী। তাহলে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এবার আসো অ্যাকুইডাক্ট কেন হয়েছে, একদম উপরের দিকে খেয়াল করো, একটা লাইন আমি লিখছি, তরল পূর্ণ নালী। দেখো তো তরল ইংলিশ কি? অ্যাকোয়াস। অ্যাকোয়া মানে কি? তরল না? অ্যাকোয়া। আর নালী কি? ডাক্ট। তাহলে অ্যাকোয়া প্লাস ডাক্ট, অ্যাকোয়াস প্লাস ডাক্ট ইকুয়ালস টু কি হবে? অ্যাকুইডাক্ট। তাই এর নাম কি হয়েছে? অ্যাকুইডাক্ট। ঠিক আছে, ব্রেনের মধ্যে আছে তরল পূর্ণ একটা নালী, তাই এর নাম কি? অ্যাকুইডাক্ট। কি অ্যাকুইডাক্ট? সেরেব্রাল অ্যাকুইডাক্ট। ক্লিয়ার? আচ্ছা, সেরেব্রাল অ্যাকুইডাক্ট হচ্ছে তরলপূর্ণ নালী। এখন পরীক্ষাতে যদি আসে যে তৃতীয় এবং চতুর্থ ভেন্ট্রিকলকে যুক্ত করে কে, অ্যান্সার কি হবে? সেরেব্রাল অ্যাকুইডাক্ট। পারবো সবাই তখন? বুঝছো? ওকে, এবার আসো, এর মধ্যে কি ঘুরে বেড়ায়? সিএসএফ। সিএসএফ কতটুকু থাকে? 120 থেকে 150 ml। নতুন বই আবার চেঞ্জ করে দিয়েছে 140 থেকে 150 ml। ঠিক আছে, তো 120 থেকে 150, বা একদম নতুন বই আছে 140 থেকে 150। তো এটা খুব বেশি কখনো পরীক্ষাতে আসেনি। আর সিএসএফ থাকার উদ্দেশ্য কি? সিএসএফ কেন থাকে? থাকলে কি সুবিধা হয়? সিএসএফ থাকলে আমাদের ব্রেনের মধ্যে, এই যে তুমি তোমার মাথার ওই যে ঘাড়ের উপরে 1.5 কেজি ওজনের একটা ব্রেন নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তোমার কি ফিল হয়? এই যে 1500 গ্রাম, এটা এক বাদ হয়ে গেছে, বুঝছো? 1500 গ্রাম থেকে কত গ্রাম ফিল হয়? এটা 500 গ্রাম। 1500 গ্রাম ছিল, কিন্তু ফিল হয় কত? 500 গ্রাম। এই সিএসএফ থাকার কারণে। হ্যাঁ, কমে যায় মানে? কমে যায় না, কি? আরে 1500 গ্রামের একটা জিনিসকে 50 গ্রাম ফিল হয়, আমি 500 বলছি? ও সরি, 50 গ্রাম ফিল হয়। ফিল হয় কত গ্রাম? 50 গ্রাম। বুঝতে পারছো? মনে হয় মাথার এখানে উপরে কিছু আছে, বাট মনে হয়, মাঝে মাঝে মনে হয় না মাথা ভার হয়ে আসে। কখন মাথা ভার হয়? সিএসএফ কমে গেলে, বেড়ে গেলে, অবশ্য ঠান্ডা লাগলে। দেখো যখন আমাদের এই ঠান্ডা লাগলে তো সর্দি হয়, তাই না? আসলে আমাদের বডিতে যে এই যে বিভিন্ন রকম রস, তরল, এই সিক্রেশনের বিভিন্ন সিস্টেম আছে। তো সিএসএফ এর সাথে অন্য কারো কানেকশন আছে বা নাই এটা তোমার এত, ওই ভেতরের দিকে আমাদের সব কিছু, এখান থেকে এখানে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে, এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে এই যে অশ্রু বের হয়। এখন ওই যে মনে করতে পারো ভাই, যখন কান্নাকাটি করো তখন শুধু চোখ দিয়ে পানি আসার কথা, নাক দিয়েও কেন পানি আসে? চোখের পানি নাকের পানি এক হয়ে যায় না? হ্যাঁ, ছিদ্র দিয়ে ছোট, তাই বুঝি নাই, তাই নাক দিয়ে আসে না? ঠিক আছে, অনেকের যদি এমন হয় যে না স্যার আমার শুধু চোখ দিয়েই পানি আসে, আমার নাক দিয়ে পানি আসে না, নিশ্চয়ই তোমার নাকের ওই নালিটা আটকে আছে, ডাক্ট রুদ্ধ হয়ে আছে, ঠিক করার ব্যবস্থা করতে হবে, অপারেশন করতে হবে। তো এই যেখান থেকে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে আসে, এখান থেকে চোখ দিয়েও আসবে, আবার কি নাক দিয়েও আসে, চোখের পানি নাকের পানি এক হয়ে যায়। তো এই যে বিভিন্ন কারণে এখন ঠান্ডা লাগার সময় কি হয়, এখানে বিভিন্ন যে ব্যাকটেরিয়া ঢুকে যায়, ইনফ্লামেশন করে, বিভিন্ন রকম পানির পরিমাণ বাড়ায় দেয়, তো কমে যায়, বেড়ে যায়। যখন অ্যাবনর্মালিটি তৈরি হয় তখন কি হয়ে যায়? তখন আমাদের মাথা ব্যথা ভালো লাগে না? তাহলে সাইনোসাইটিস আছে, ওদের কি সাইনাসের কথা মনে আছে? যে ফ্রন্টাল লোব, ফ্রন্টাল, তারপরে কি ম্যাক্সিলারি, এথময়েড, এসফেনারি, ব্রেনের ভেতরের মানে মস্তিষ্কর আশেপাশে থাকে না, ওই সব জিনিসগুলো এলোমেলো হয়, তখন মাথা ভার লাগে। ওকে, আচ্ছা এবার আসো, তারপরে পরেরগুলো আরো খুবই সহজ। পরে সেরেবেলাম পড়বো আমরা। সেরেবেলামটা কই? সেরেবেলামটা হচ্ছে এটা। দেখো সেরেবেলামের একটা ফ্যাক্ট খেয়াল করো, এটা যদি মস্তিষ্ক হয়, দেখো সেরেবেলাম হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের বড় অংশ। তাকাও এদিকে,
এই পুরোটাই কি পশ্চাৎ মস্তিষ্ক না? এই যে এই নিচের দিকে খেয়াল করো, এই যেটা কালার করা নাই এটা হচ্ছে সেরেবেলাম, এটার নাম কি? আর এটা হচ্ছে পন্স, আর লম্বাটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। এখন এদিকে তাকাও, দেখো সেরেবেলাম যদি পেছন থেকে তুমি দেখো দুইটা পার্ট মনে হচ্ছে না? এর দুইটা খণ্ড, এই দুইটা খণ্ড আগের দিনের শীট কি একটাও আছে? তাহলে থাক, দেখো এই মাঝখানে দেখছো এটা কানেকশন আছে না? এই দুইটা কানেকশন একসাথে তৈরি করছে। আগের দিন তোমরা আসো নাই এমন কেউ কি আছো? আগের দিন আসছো, আজকে আসো নাই? ও আসো নাকি? তুমি তো আসো নাই আজকে? ও না, আমি ভাবছি আগের দিন আসো নাই। ঠিক আছে, না মাঝে মাঝে আমি ভুলে যাই, কারণ আমি লাস্ট কয়েকটা ক্লাস নিই নাই তো। এখন দেখো তাহলে সেরেবেলাম, দুই সেরেবেলামের মাঝখানে কি থাকে? ভার্মিস। মার্ক করো এটা, তাহলে কি হবে এটা? ভার্মিস। হ্যাঁ, তুমি পাওনি শীট একটাও কি নাই? আচ্ছা, তাহলে প্রথমে বলবো না যে নাই তোমার কাছে শীট দিতে বলছি, দেখি যেভাবে বের করে দিবে। এতক্ষণ ওইটা ছাড়াই তুমি লিখতেছো বইয়ের মধ্যে। ব্যাচের ক্লাসে সব থেকে দামি জিনিস তো শীট। এটা তুমি এখন ফিল করবে না, অ্যাডমিশনের সময় ফিল করবা। এখন কারোরই ফিলিং হবে, এখন মনে হবে শেষ, পড়ানো শেষ। কিন্তু এই যেটুকু দিচ্ছি, এটুকু যে তুমি মাথার মধ্যে রাখতেছো, এটুকু তখন ফিল হবে, কারণ তখন 3-4টা জিনিস একসাথে পড়বা। তখন ওই পুরো একদিনে যখন বই পড়াই দিবে পুরো একটা অধ্যায়, তখন বুঝবা। ঠিক আছে আব্দুল্লাহ, সবাই দেখো পরেরটুকু দেখি, তাহলে বলো ভার্মিস। দুই সেরেবেলামের মাঝখানে কানেক্ট করে দেয় কে? ভার্মিস। ওকে, তাহলে এটা হচ্ছে ভার্মিস। সেরেবেলামের ওজন কত? 150 গ্রাম। এটা মনে রাখবো, সেরেবেলামের ওজন হচ্ছে 150 গ্রাম। এবার দেখো পরেরটা খেয়াল করো, ইম্পর্টেন্ট, মেডুলা অবলঙ্গটা। আচ্ছা, আগের দিন আমরা কত পর্যন্ত কর্টেক্স নামে পড়ছিলাম? 1 থেকে 12 না? তো কর্টেক্স নামে 9 থেকে 12 এরা ওঠে হচ্ছে মেডুলা অবলঙ্গাটা থেকে, আর 5 থেকে 8 কোন জায়গা থেকে আসে? পন্স থেকে। ঠিক আছে, তো তার থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে মেডুলা অবলঙ্গাটাতে দেখো নরম পেরেক। তো এটা পড়ার আগে সবাই কাজগুলো দেখো, হৃদস্পন্দন, শ্বসন, গলধকরণ, কাশি হয় না কাশন, রক্তনালীর সংকোচন, লালাক্ষরণ, বমি হয় তাহলে কি হবে? বমন, মলমূত্র ত্যাগন, রক্তচাপন। তো এখানে তো সব তো না নাই, তাহলে দেখো আবার কারেন্ট চলে গেছে। তাহলে হৃদস্পন্দন, শ্বসন, গলধকরণ, তারপর কি? কাশন, রক্তনালী সংকোচন, লালাক্ষরণ, বমি হওয়ার কি কয়? বমন। বাট মলমূত্র ত্যাগ হচ্ছে মতে মলমূত্র ত্যাগ, আর রতে কি? রক্তচাপ, আর পেরেকতে কি হবে? পেরিস্টালসিস। এই কাজগুলো হচ্ছে মেডুলা অবলঙ্গাটার কাজ। বুঝতে পারছো? এইগুলো আসলে এই একদিনের সব কাজ যখন তোমাকে পড়াচ্ছি, আগামী দিন একটু ধীরে সুস্থে সুন্দর করে পড়বো। কারেন্টের কি হচ্ছে? আগের দিন কোন কি বারে জানি? শনিবার না সরি বুধবারে। ওই দিন তো প্রচুর পরিমাণে অবস্থা খারাপ ছিল, পরে মনে হয় একটু ঠিক হয়েছে। হ্যাঁ বুঝিনি। মলমূত্র ত্যাগ সহজাত প্রবৃত্তি কি না? না, সহজাত প্রবৃত্তি কেন হবে? সহজাত প্রবৃত্তি মানে কি? মানে এটা ওই ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে যেগুলো আছে। ঠিক আছে, ওকে। তুমি বাবা তুমি কার কাজ পড়তেছো? মেডুলা অবলঙ্গাটা। তো এটা তো রেসপেক্ট, মকে ন্যূনতম একটা রেসপেক্ট দাও। মহাতে মেডুলা অবলঙ্গাটা, মহাতে তো মলমূত্র ত্যাগ হবেই, তাই না? দেখো আচ্ছা, পন্সের কাজের মধ্যে বেশ কয়েকটা কাজ আছে। পন্সের কাজে হচ্ছে স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার। স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার হচ্ছে পন্স, কিন্তু শ্বসন আবার কে? মেডুলা। মনে রাখবো, শ্বসনের কেন্দ্র হিসেবে কাজ করে কে? মেডুলা। কিন্তু স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে কে? পন্স। অনেক সময় পরীক্ষাতে আসবে শ্বাসকার্য, ক্রিয়া মানেই কি বলো? শ্বাসকার্য যা, শ্বাসক্রিয়াও তাই, বইয়ে এভাবে লেখা আছে। তো অনেক সময় তুমি মিলাইতে না পারতে পারো, এই জন্য এটা দেখতেছি, আমি দেখাই দিচ্ছি। তো দেখো এই যে হৃদস্পন্দনের কথা বলছি, সবগুলাই এখানে আসছে। এবং উপরেটা যে শ্বসন কার্য নিয়ন্ত্রণ মানে কি? শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ, বা শ্বাসক্রিয়া মানে কি? শ্বসন কার্য। শ্বাসক্রিয়া মানে কি? শ্বসন কার্য। এরপরে এ তো হয়েছে ভেন্ট্রিকল পড়াইছি, সিএসএফ পড়াইছি। দৈনন্দিন কতটুকু, মানে প্রতিদিন কতটুকু খরিত হয় সিএসএফ? 500 ml খরিত হয়। হ্যাঁ, আর সিএসএফ এর পিএইচ কত বলো? 7.33। দেখো আমাদের রক্তের পিএইচ কত? 7.33।
4 আর আমাদের সিএসএফ এর পিএইচ কত সবাই একটু এপাশে লিখে রাখো পিএইচ 7.33 রক্ত হচ্ছে 4 আর সিএসএফ কি ওর সাথে একটু কানেক্টেড তাহলে কত হবে 7.33 তাহলে পন্স থেকে হচ্ছে 5 থেকে 8 নাম্বার কর্টিক স্নায়ু উৎপন্ন হয় কর্টিক স্নায়ুগুলোর মধ্যে তোমাদের অনেক কিছু আগে গত ক্লাসে দেখাই দিয়েছিলাম তো কর্টিক স্নায়ু তোমাদের মনে আছে হয়তো আর যখন আমরা হরমোন পড়বো তখন আমাদের কাছে এগুলো আরো একটু ইজি থাকবে হরমোন পড়ার সময় এগুলো আরো ইজি হয়ে যাবে দেখো হরমোনের যে থ্যালামাস হাইপোথ্যালামাসে কিছু হরমোনের কাজ আছে এগুলো পড়লে পারবা যাচ্ছে না নিচের দিকে তোমাদের পড়াইছিলাম না ট্রক্লিয়ার কি প্যাথেটিক স্নায়ু না আর এই ছকটা সবার মনে আছে তো এই ছকটাই কিন্তু মূল পড়াশোনা এইখান থেকে পরীক্ষাতে সবচেয়ে বেশি আসবে বাইরের দিকে কিছু পারো না পারো প্রথমত এই ছকটা প্রথমে পারতে হবে আগের দিন তো আমাদের ভালো করে শেখাইছি আর এইখানে একটু দেখো এবার আমি উৎসগুলো একটু বলি দেখো 1 2 দেখো তো 1 নাম্বার 2 নাম্বার এরা কোন জায়গা থেকে আসে অগ্র মস্তিষ্ক আর অকুলোমোটর মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দেশ তাহলে 3 আর 4 কয় নাম্বার থেকে আসে মধ্য মস্তিষ্ক দেখো তো 5 থেকে 8 সবাই কোন জায়গা থেকে পন্স 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 তাহলে 5 থেকে 8 কি হবে পন্স এই যে পন্স এবার দেখো পরের গুলো সবাই কোন জায়গা থেকে আসবে 9 থেকে 12 মেডুলা 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 ঠিক আছে তাহলে 9 থেকে 12 কি মেডুলা আর 5 থেকে 8 পন্স পতে 5 থেকে 8 হচ্ছে পন্স আর 1 2 কি অগ্র মস্তিষ্ক আর 3 4 মধ্য মস্তিষ্ক ঠিক আছে তো এইটুকু একটু এক্সট্রা আগের দিন তো বলি নাই তাই এটা বললাম কারণ এটা তোমাদের যদি বলতাম পন্স মেডুলা কি তখন অনেকে বলতো পন্স মেডুলা আসলে কি এজন্য একবার এখানে দেখালাম তাহলে কি পারবো আমরা ওকে আর হচ্ছে আর এখানে পড়া লাগবে না আগামী দিন আমরা স্পাইনাল কর্ড সম্পর্কে তো জানো এটা ফোরামেন ম্যাগনাম এই সিটের নাম কি ফোরামেন ম্যাগনাম সুষমা স্নায়ু কত জোড়া আর আমাদের যে প্রতিবর্ত ক্রিয়া রিফ্লেক্স কি দিয়ে মানে কোথায় দিয়ে ঘুরে আবার কোথায় চলে আসে স্পাইনাল কর্ড দিয়ে ঘুরে আবার জায়গার মধ্যে চলে আসে ব্রেন পর্যন্ত যায় না রিফ্লেক্সগুলা চোখ পড়বো না আজকে অনেকগুলো শীট করে নিয়ে আসছিলাম কিন্তু চোখ আজকে পড়ানো হয়নি দেখো কত সুন্দর চোখ দেখছো এবং আমি তোমাদের বলি আগামী দিন তোমাদের শীটটা দিব এটা হচ্ছে আমার লেখা সবচেয়ে সুন্দর হাতের লেখা দিয়ে তৈরি করা শীট আর বাকি সব শীট একটু পচা লেখা ঠিক আছে কি সুন্দর লাগতেছে না তোমার দেওয়ার পরে ভালো লাগবে না আঁকানো টাকানো বলো ডিটেইলস সুন্দর করে আঁকানো তোমরা চলে যাচ্ছ কেন আমি কি ছুটি দিছি হ্যাঁ ডাক দাও সবাই রে আজকে কয়টা বাজে আমি তো ছুটি এখনই দিতাম কিন্তু তোমরা চলে গেলে কেন আচ্ছা ঠিক আছে দাঁড়াই থাকো সমস্যা নাই তো এরকম তাড়াহুড়া কেন আমি বলবো তারপরে তো যাবা একটা নিয়ম আছে না হ্যাঁ ভাববা কেন আব্দুল্লাহ শীট কি একটাও নয় আগের দিনেরটা তো সেটা ওকে দাও কি নাম তোমার সামিয়া বসো শোনো তোমাদের হচ্ছে ঠিক আছে যাওয়ার সময় দিও তোমাদের সাথে আমার কিছু পার্সোনাল কথা যারা আমার ব্যাচের স্টুডেন্ট তাদের পরীক্ষা নিয়ে আমি শঙ্কিত কেন তোমরা ঠিকমতো ব্যাচে পরীক্ষা দাও না আর রিসেন্ট ঠিকমতো ব্যাচের টাইমেও করো না ওই যে তুমি কোথায় থাকো হ্যাঁ অসুস্থ ছিলা আচ্ছা পড়াশোনা করতে গেলে রেগুলারিটি মেনটেন করতে হবে বুঝছো তুমি কয়দিন আসো না বলো পড়াশোনা করতে হবে বুঝছো আরিফা তোমাদের যেখানে তোমরা পড়ো না কেন যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে একটু ঠিকঠাক পড়াশোনা করো পরীক্ষা দাও নাহলে কিন্তু আসলে খারাপ অবস্থা হবে ঠিক আছে যাও কি পড়াবো বলো তো
11 অধ্যায়, হ্যাঁ 11 অধ্যায় পড়লে ভালো হয় না, ইজি দ্রুত দ্রুত শেষ হয়ে যাবে পরে, এর মধ্যে সবাই আসবে না হলো।